হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, রয়্যাল এডুকেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা ডব্লিউবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 331-এ জিওগ্রাফির সমাধান করব। চলো করে নিই। পেজ নাম্বার 331। দেখো বিভাগ কতে কি বলেছে। একের দাগ, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন বলা আছে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো। এখানে চারটি অপশন আছে: আবহবিকার, ভূমিকম্প, গ্নুৎপাত, পাত সঞ্চালন। আবহবিকার বাদ দিয়ে বাকি সবগুলি হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। তাহলে আমাদের বলেছে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ, তাহলে অ্যান্সার কি হবে? আবহবিকার। পরেরটা দেখো, দুটি নদীর মধ্যবর্তী পলল সমভূমিকে বলে দোআব। এরপর, বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। এরপর, দক্ষিণ ভারতের একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের নাম পশ্চিম ঘাট পর্বতের পূর্ব ঢাল। আমরা জানি পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং পশ্চিম ঘাট পর্বতের পূর্ব ঢাল, সেখানে জলীয় বাষ্পের উপস্থিতি কম থাকার কারণে সেখানে বৃষ্টির ছায়া অঞ্চল জানি আমরা সেটা। এরপর, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব যখন সবচেয়ে কম থাকে তাকে বলে কি? পেরিজি। আর যখন সবচেয়ে বেশি হবে তখন সেটা হবে অ্যাপোজি। পরেরটা দেখে নাও, মরা কোটালের সময় চাঁদ, সূর্য, পৃথিবী যে অবস্থানে থাকে 360 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ, 180 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ। মরা কোটালে এরকম অবস্থান লক্ষ্য করা যায় সূর্য, চাঁদ এবং পৃথিবীর। তাহলে মরা কোটালের সময় চাঁদ, সূর্য, পৃথিবী যে অবস্থান থাকে সেটি হলো 90 ডিগ্রি কোণে তার অবস্থান লক্ষ্য করা যায়। পরেরটা, দূষিত বায়ু শোধন যন্ত্রের নাম? অ্যান্সার হবে স্ক্রাবার। এরপর, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল? সবাই জানি অ্যান্সার হবে ভাষা। এরপর, হিমালয় পাদদেশের নুড়ি কাঁকর মিশ্রিত পলিমাটিকে বলে ভাবর। পরেরটা দেখে নাও, ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল। এরপর, ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কেন্দ্র অবস্থিত নাগপুরে। পরেরটা দেখো, বনভিত্তিক শিল্পের একটি উদাহরণ। কাগজ শিল্প আছে, লৌহ শিল্প, লৌহ ইস্পাত শিল্প, পেট্রোরসায়ন শিল্প। এখানে আমার লৌহ শিল্প, লৌহ ইস্পাত শিল্প, পেট্রোরসায়ন শিল্প তিনটির কোনোটি আমার কিন্তু বনজ ভিত্তিক শিল্প নয়, তাহলে অ্যান্সার কি হবে? কাগজ শিল্প। পরেরটা দেখো, ভারতের 1 নম্বর জাতীয় জলপথ হলো গঙ্গা, ভাগীরথী, হুগলি। এটা হলো সঠিক অ্যান্সার। এই অবস্থান বা বিস্তৃতি যদি বলা হয় তাহলে বিস্তৃতি হচ্ছে এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত। পরেরটা দেখো, পরেরটা কি বলছে? উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রং এর সাহায্যে নির্দেশিত হয় সেটি হলো সবুজ। কারণ কি? এখানে উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ে যে রং নির্দেশিত হচ্ছে সেটি অবশ্যই এফসিসি, ফলস কালার কম্পোজিট, ছদ্ম রং ব্যবহার করা হয় এখানে। বিভাগ খ, একে বলা হয়েছে যে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তাহলে প্রথম কি বলেছে? তুষারমুক্ত পর্বত শিখরকে পিরামিড চূড়া বলে। আমরা জানি তুষারমুক্ত বরফের যে চূড়া বা শৃঙ্গ তাকে বলা হয় নুনাটাক্স। তাহলে এখানে হবে সেটা অশুদ্ধ। পরেরটা দেখে নি, উত্তর গোলার্ধে ভূমির দক্ষিণ ঢাল উত্তর ঢাল অপেক্ষা উত্তপ্ত। এটা হবে শুদ্ধ। এরপর দেখি, স্থলবায়ু রাতের বেলা প্রবাহিত হয়, সঠিক, এটা হবে শুদ্ধ। এরপর, ক্যানারি স্রোত ভারত মহাসাগরীয় স্রোত, এটা হবে অশুদ্ধ। কারণ ক্যানারি স্রোত হচ্ছে আটলান্টিক মহাসাগরীয় স্রোত। এবং এই ক্যানারি স্রোত একটি শীতল স্রোত। পরেরটা দেখো, ভারতের কৃষি জীবিকা সত্তাভিত্তিক কৃষি। আমরা সবাই জানি ভারতের কৃষি জীবিকা সত্তাভিত্তিক কৃষি, তাহলে এটা হবে শুদ্ধ।
মোট অরণ্যের পরিমাণ ভারতে প্রথম মধ্যপ্রদেশ, এটাও হবে শুদ্ধ। ভারতের সর্বেক্ষণ বিভাগের প্রধান কার্যালয় দিল্লিতে অবস্থিত, এটা হবে অশুদ্ধ। সঠিক অ্যান্সার হবে উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। এরপর দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রপাত কূপ গড়ে ওঠে ড্যাশের পাদদেশে। আমরা জানি জলপ্রপাতের পাদদেশে থাকে প্রপাত কূপ, তাহলে আমার এখানে অ্যান্সার হবে প্রপাত কূপ গড়ে ওঠে জলপ্রপাতের পাদদেশে। পরেরটা, নদীর একটি অংশ দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয় তাকে 1 কিউমেক বলে। পরেরটা দেখো, বালুকাময় মরুভূমিকে সাহারায় আর্ক বলে। এরপর ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। আমরা জানি উষ্ণ স্রোত যেটা, সেটা উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, যেটি শীতল ভারী স্রোত সেটা তলদেশ দিয়ে প্রবাহিত হয়। তাহলে কোন স্রোত হবে? উষ্ণ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। পরেরটা দেখো, ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ একটি ড্যাশ বর্জ্য। অ্যান্সার হবে কঠিন সংক্রামক বর্জ্য। কঠিন সংক্রামক বর্জ্য, আবার লিখতে পারি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। দুটোই লিখতে পারি। পরেরটা দেখো, গঙ্গা ও যমুনা মিলিত হয়েছে ড্যাশে, এলাহাবাদে। পরেরটা দেখো, ভারতের একক বৃহত্তম শিল্প হলো কার্পাস বস্ত্রবয়ন শিল্প। এরপর দেখে নি, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো ছটি। আমরা সবগুলোই করে নেব। হিমবাহের পৃষ্ঠদেশে আড়াআড়ি ফাটলগুলিকে কি বলে? অ্যান্সার হবে ক্রেভাস। পরেরটা, বায়ু চাপ পরিমাপের একক কি? অ্যান্সার হবে মিলিবার। এরপর দেখে নাও, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি? গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক। পরেরটা, কেঁচোর দ্বারা জৈব বর্জ্যের বিয়োজনকে কি বলে? অ্যান্সার হবে ভার্মি কম্পোস্টিং। এরপর, মেঘালয় মালভূমির দক্ষিণের খাড়া ঢালকে কি বলে? অ্যান্সার হবে ডাউকি। এরপর, কাকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলে? অ্যান্সার হবে কাবেরী বদ্বীপ অঞ্চলকে। কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলকে। গুজরাটে প্রাচীন পল্লীকে কি বলে? অ্যান্সার হবে গোরাট। পরেরটা, ইমেল পুরো কথা কি? ইলেকট্রনিক মেল। পরেরটা দেখো,
স্তম্ভ মেলাতে হবে বাম দিকের সাথে ডান দিক। ইসরো, ইসরো কি হবে? শ্রীহরিকোটা। চিল্কা, এটা হবে উড়িষ্যা। মরু জলবায়ু, রাজস্থান। বৃহত্তম মহানগর, মুম্বাই। এরপর আমরা পরের প্রশ্নগুলোতে চলে আসি। বারখান বলতে কি বোঝো? প্রবহমান বায়ুর গতিপথের সঙ্গে আড়াআড়ি ভাবে অবস্থিত অর্ধচন্দ্রাকৃতি দেখতে যে বালিয়াড়ি তাকে বলা হচ্ছে বারখান। ঠিক এইভাবে অবস্থিত, এইভাবে বারখানের অবস্থান। বারখান প্রকৃতপক্ষে তির্যক বালিয়াড়ির রূপ। এগুলি সাধারণত কি হয়? চলমান প্রকৃতির হয়। এর উচ্চতা কত? 15 থেকে 30 মিটার পর্যন্ত হতে পারে। পরে চলে আসি, ধারণ উপত্যকা কাকে বলে? ধারণ উপত্যকা হলো এক ধরনের উপত্যকা যার আকৃতি ইংরেজি অক্ষর ইউর মতো। তাহলে সেখানে তলদেশটা কেমন প্রকৃতির হবে? চওড়া ও সমতল প্রকৃতির, আর দুপাশ হচ্ছে উঁচু ও খাড়া। এর উৎপত্তি এবং বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা তৈরি করে নিও। এরপর দেখো, ফেরেলের সূত্র বলতে কি বোঝো? পৃথিবীর আবর্তন গতির ফলে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে বায়ু কি হয়? উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। প্রবাহিত হয় যখন সোজা পথে না হয়ে বেঁকে প্রবাহিত হয়। কোন দিকে বাঁকে? উত্তর গোলার্ধে ডান দিকে বাঁকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। তাকে বলা হয় ফেরেলের সূত্র। এ কার্যকরী হয় কোরিওলিস বলের প্রভাবে। যদি আমরা নিয়ত বায়ুর ভাগ হিসেবে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ুর মধ্যে আয়ন বায়ুকে নিই, তাহলে আয়ন বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বাঁকবে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁকবে। উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে কি নাম ধারণ করবে? উত্তর পূর্ব আয়ন বায়ু। আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে প্রবাহিত হবে। এই যে কোরিওলিস বলের ছবি। এরপর হচ্ছে বেলর্মি কাকে বলে? পৃথিবী কোন দিকে আবর্তন করে? পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। এই জন্য ভূপৃষ্ঠে জোয়ারের জল কি হয়? আবর্তনের বিপরীত দিকে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে আবর্তিত হয়। পূর্ব থেকে পশ্চিমে স্রোতের মতো এগিয়ে যায়। একেই বলা হচ্ছে বেলর্মি। এরপর হচ্ছে কম্পোস্ট কি? কম্পোস্ট হলো পচা জৈব পদার্থ থেকে তৈরি একরকম সার, যেখানে জৈব পদার্থ কোনগুলি হতে পারে? গাছের পাতা হতে পারে, সবজির খোসা, খাবারের উচ্ছিষ্ট অংশ, ঘাস, গোবর, কাঠের গুঁড়ো, প্রত্যেকটাই হচ্ছে পচনশীল জৈব পদার্থ। সেগুলো পচে গিয়ে পুষ্টি সমৃদ্ধ মাটি প্রস্তুত করে, তাকে বলা হচ্ছে কম্পোস্ট। এর বৈশিষ্ট্য দেওয়া আছে। এরপর হচ্ছে গৃহস্থালির বর্জ্য কাকে বলবো? মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় অনেক কিছুর প্রয়োজন। আমাদের গৃহস্থালির যেগুলি অপ্রয়োজনীয়, যেগুলি আর কাজে লাগবে না, সেই রকম পদার্থগুলিকে বা উপাদানগুলিকে বলা হচ্ছে গৃহস্থালির বর্জ্য। হতে পারে শাকসবজির অব্যবহার্য অংশ, ফলের বীজ ও খোসা, মাছের বর্জিত অংশ, ডিমের খোসা হতে পারে, মাংসের হাড় হতে পারে, এগুলো। এরপর হচ্ছে ওগুলো গেল আমার পরিত্যক্ত খাদ্যাংশ। কঠিন বর্জ্য হতে পারে, প্লাস্টিকের ব্যাগ হতে পারে, ভাঙা কাঁচ হতে পারে, বাড়িতে ভেঙে গেছে মগ, বালতি, এগুলো হতে পারে। গ্যাসীয় বর্জ্য, রান্নাঘরে জ্বালানি পোড়ানো ধোঁয়া হতে পারে। এরপর হচ্ছে মরুস্থলী কাকে বলে? মরুস্থলী শব্দের অর্থ হচ্ছে মৃতের দেশ। মরুস্থলী বলতে বোঝায় অত্যধিক উষ্ণতা, অতি সামান্য বৃষ্টিপাতের কারণে রাজস্থানের পশ্চিম দিকে অবস্থিত রুক্ষ বালুকাময় অংশকে বলা হয় মরুস্থলী। এর বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা কিন্তু রেডি করে নিও।
পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলবো? উত্তর পশ্চিম ভারতে শীত ঋতুতে যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের আগমন ঘটে তাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা, পশ্চিমী ঝামেলা বা পশ্চিমী গোলযোগ। এর উৎপত্তি আমি আলোচনা করে দিয়েছি। এই দেখো, এর অপর নাম এক্ষুনি বললাম, পশ্চিমী গোলযোগ বা পশ্চিমী ঝামেলা। এর পরেরটায় চলে আসি, জায়িদ শস্য কাকে বলে? সংজ্ঞা: শীতের শেষে বা গ্রীষ্মের শুরুতে যে সকল ফসলের চাষ হয় এবং বর্ষার পূর্বেই সেগুলো তুলে নেওয়া হয় তাদেরকে বলা হচ্ছে জায়িদ শস্য। তরমুজ হতে পারে, শসা হতে পারে, শাকসবজি হতে পারে, আউশ ধান হতে পারে, চিনে বাদাম হতে পারে, এগুলি। পরেরটা দেখো, অনুসারী শিল্প বলতে কি বোঝো? কোনো বৃহদায়তন শিল্প থেকে যেসব শিল্পদ্রব্য উৎপাদিত হয় সেগুলিকে কাজে লাগিয়ে সেগুলিকে কাঁচামাল রূপে ব্যবহার করে যখন আবার ছোট ছোট শিল্প গড়ে ওঠে তখন তাকে বলা হয় অনুসারী শিল্প। যেমন পেট্রোরসায়ন শিল্প থেকে উৎপন্ন প্লাস্টিক বা পিভিসি শিট, সেখান থেকে আমরা পাচ্ছি প্লাস্টিকের চেয়ার, টেবিল, বালতি, মগ প্রভৃতি। এরপর হচ্ছে সূর্য সমলয় উপগ্রহ কাকে বলে? যেসব কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে উত্তর ও দক্ষিণ মেরু বরাবর প্রদক্ষিণ করে তাদের সূর্য সমলয় বলে। উত্তর দক্ষিণ মানে কি? মেরু অঞ্চল, মেরু অঞ্চল বরাবর প্রদক্ষিণ করে। এটা উত্তর, এটা দক্ষিণ। এই দিক বরাবর যখন তার আবর্তন দেখতে পাবো তাহলে সেটা কি হচ্ছে? এখানে আমার মেরু অক্ষ অবস্থিত, তাহলে এই দিক বরাবর যখন প্রদক্ষিণ করছে তাহলে সেটা হচ্ছে সূর্য সমলয়, উত্তর থেকে দক্ষিণ দিকে প্রদক্ষিণ করে। উদাহরণ কি হবে? উত্তর আমেরিকা, আমেরিকার ল্যান্ডসেট, ভারতের আইআরএস, ফ্রান্সের স্পট, এগুলি হচ্ছে সূর্য সমলয় উপগ্রহ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে? যে মানচিত্রের মাধ্যমে ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলিকে বিভিন্ন প্রতীক চিহ্নের দ্বারা যখন প্রকাশ করা হয়, দেখানো হয়, তাকে বলা হয় ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। মনে রাখবে, এটি হচ্ছে বৃহৎ স্কেলের মানচিত্র, সুনির্দিষ্ট স্কেলেকে আঁকা হয়। এর আরো কিছু বৈশিষ্ট্য দেখতে পাবে: সুনির্দিষ্ট স্কেল, অক্ষাংশ, দ্রাঘিমা, জরিপ কার্যের মাধ্যমে তৈরি, একাধিক বৈশিষ্ট্য এখানে লেখা আছে। এরপরে আমরা 3 নম্বরে প্রশ্নগুলোতে চলে আসি। সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন? কেন বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ সেখানে নেই? তাহলে সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন? তার কারণ হচ্ছে নদীর তীব্র গতিবেগ, নদীর শক্তির দুর্বলতা, এখানে হবে নদীর বোঝা, গভীর নদী মোহনা, বায়ু প্রবাহ, উপনদীর সংখ্যা, স্বল্প লবণাক্ত সামুদ্রিক জল ইত্যাদি কারণে, একাধিক কারণে কি হচ্ছে? নদীতে বদ্বীপ গড়ে উঠছে না। এরকম একটা নদী যদি বলি আমরা তাহলে উদাহরণ হচ্ছে আমাজন। আমাজন নদীতে প্রচুর জল বহন করলেও নদীর গতিবেগ ও গভীর মোহনার জন্য কি হয়? সেখানে কোনো বদ্বীপ গড়ে ওঠে না। পরেরটা দেখো, ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে করে নেবে। এরপর জৈব ভঙ্গুর বর্জ্য, অভঙ্গুর বর্জ্যের মধ্যে বিষয় সহ সুন্দর করে পার্থক্য দেওয়া আছে, করে নেবে। বায়ু দূষণের কারণ, ছোটবেলা থেকে আমরা বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ সবাই পড়েছি। তাহলে বায়ু দূষণের কারণগুলি লেখো। তাহলে নিশ্চয়ই লিখতে পারবো: যানবাহনের ধোঁয়া, শিল্প কারখানার ধোঁয়া, কৃষিক্ষেত্রের কীটনাশক ও সার ব্যবহার, নির্মাণ কার্যের ধুলোবালি, বর্জ্য পোড়ানো, গৃহস্থালির জ্বালানি, এগুলো গেল। এরপর হচ্ছে প্রাকৃতিকভাবে যদি দেখি, ধূলিঝড়, অগ্নিকাণ্ড, আগ্নেয়গিরির অগ্নুৎপাত,
পরাগরেণু ইত্যাদি একাধিক কারণে কিন্তু দূষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে বায়ু দূষণের একাধিক কারণ এখানে লেখা আছে। কৃষি বনসৃজন কাকে বলে? কৃষক দ্বারা তার নিজ অধিকারভুক্ত কৃষি জমি বা পতিত জমিতে কৃষিকাজের সঙ্গে সঙ্গে কাঠ, সবুজ সার, ভেষজ দ্রব্য, ফলমূল আহরণের জন্য বৃক্ষরোপণ করে বনসৃজন করাকে বলা হচ্ছে কৃষি বনসৃজন। তাহলে কানাডীয় বনবিদ হচ্ছে জন বেন 1973 সালে সর্বপ্রথম এই কৃষি বনসৃজন শব্দটি ব্যবহার করেন। এরপর উদ্দেশ্য কি ছিল? ব্যক্তিগত কর্মসংস্থান হবে, মানুষের আয় বৃদ্ধি পাবে, জ্বালানি কাঠের যোগান হবে, গৃহস্থালির ফলমূল শাকসবজি প্রভৃতির যোগান পাওয়া যাবে, জৈব সার উৎপাদন করা যাবে, বাড়িতে যদি গৃহপালিত পশু বানানো হয় তাহলে তাদের খাদ্যের চাহিদা মেটানো সম্ভব হবে, বিভিন্ন ভেষজ উদ্ভিদ থেকে কি হবে, বিভিন্ন ঔষধি তৈরি হবে। কি কি গাছ লাগানো হবে তার তালিকা এখানে লেখা আছে। পরেরটা দেখো, রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন? একাধিক কারণগুলির জন্য রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয়। সেই কারণগুলি আমি আলোচনা করে দিয়েছি। কম ব্যয়ে পরিবহন, কৃষি উন্নয়ন, খনিজ উত্তোলন, শিল্পোন্নতি, তাপবিদ্যুৎ উৎপাদন, এই কারণগুলি তোমরা কিন্তু তৈরি করে নিও। সামরিক ক্ষেত্র প্রভৃতি একাধিক কারণ রয়েছে। এরপর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে বিভিন্ন স্কেল। আমরা এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে 3 ধরনের মূলত স্কেল দেখতে পাই: ভগ্নাংশ সূচক স্কেল, বিবৃতিমূলক স্কেল আর রৈখিক স্কেল। 3টি স্কেল সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করে দেওয়া রয়েছে, এগুলি তোমরা পড়ে নিও। ভগ্নাংশ সূচক স্কেল তার বৈশিষ্ট্য, বিবৃতিমূলক স্কেল তার বৈশিষ্ট্য, রৈখিক স্কেল তার বৈশিষ্ট্য সুন্দর করে এখানে লেখা আছে। এরপর সেন্সর কি ও কয় প্রকার ও কি কি? সেন্সর হলো এমন একটি বিশেষ যন্ত্র যা মহাকাশ থেকে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তু দ্বারা প্রতিফলিত আলোক তরঙ্গ গ্রহণ করে ওই বস্তুর বৈশিষ্ট্য তুলে ধরতে সক্ষম হয়। তাহলে সেন্সর 2 প্রকারের রয়েছে, 2 ধরনের রয়েছে। একটা হচ্ছে সক্রিয় সেন্সর, একটি হচ্ছে নিষ্ক্রিয় সেন্সর। তাহলে সক্রিয় সেন্সরের কাজ কি? সূর্যের আলো থাকুক বা না থাকুক, সে সর্বক্ষণ সেখান থেকে তথ্য সংগ্রহ করতে সক্ষম, সর্বত্রই সে ছবি তুলতে পারবে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবে। কিন্তু নিষ্ক্রিয় সেন্সর সেক্ষেত্রে শুধুমাত্র সূর্যের উপস্থিতিতেই সে ছবি তুলতে সক্ষম এবং বিভিন্ন তথ্য তখনই সে সংগ্রহ করতে পারবে। দেখো সুন্দরভাবে সক্রিয় সেন্সর আর নিষ্ক্রিয় সেন্সর সম্পর্কে আলোচনা করা রয়েছে। এরপর আমরা চলে আসছি 5 নম্বরের প্রশ্নগুলোতে। শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র ব্যাখ্যা করো। এখানে দেখো পেডিমেন্ট, বাজাদা এবং প্লায়া হ্রদ যাকে বলে। তোমাদের শর্ট প্রশ্ন আছে, মরুভূমির ক্ষুদ্র লবণাক্ত জলের যে হ্রদগুলি তাকে কি বলে? প্লায়া। যুক্তরাষ্ট্রের লা প্লায়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম প্লায়া। এখানে তোমরা 2টি উল্লেখযোগ্য শর্ট প্রশ্ন পেয়ে যাবে। এই যে পেডিমেন্ট, বাজাদা এবং প্লায়া, তার একটি সুন্দর চিত্র দেওয়া আছে। যে মরুভূমির অবশিষ্ট পাহাড় হচ্ছে ইনসেলবার্গ, সঞ্চয়জাত ভূমিরূপ পেডিমেন্ট এবং বাজাদা এই যে প্লায়া হ্রদ। 3টে সম্পর্কে লিখবে এবং সাথেই চিত্রটি দেবে। পরেরটা দেখো, বায়ুমণ্ডলে চাপের তারতম্যের কারণ। উষ্ণতার প্রভাব, যেখানে আমরা পয়েন্ট দিতে পারি উষ্ণতা বৃদ্ধি ও বায়ুচাপ, উষ্ণতা হ্রাস ও বায়ুচাপ। কখনো উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, কখনো হ্রাস পাচ্ছে, অর্থাৎ তারতম্য ঘটছে। সেই কারণে কি করে বায়ুমণ্ডলে এই চাপের তারতম্যটাকে সুন্দরভাবে আমরা এখানে তুলে ধরেছি। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, উচ্চতার প্রভাব, পৃথিবীর আবর্তন গতির প্রভাব,
স্থলভাগ ও জলভাগের বন্টন একাধিক পয়েন্টের সহকারে আমরা কি করছি, বায়ুমণ্ডলের চাপের যে তারতম্যের কারণ সুন্দরভাবে দেখানো রয়েছে এখানে। পরেরটা দেখো, জোয়ার ভাটার প্রভাব। আমরা জানি সমুদ্র জলের যে উত্তাল অবস্থা, সমুদ্র জল যখন ফুলে ফেঁপে ওঠে তাকে বলা হয় জোয়ার, এবং সমুদ্র জলতলের যখন অবনমন ঘটে তখন তাকে বলা হয় ভাটা। তাহলে এই জোয়ার ভাটার প্রভাব, আমরা জানি জোয়ার ভাটা সুপ্রভাবও থাকে আবার কুপ্রভাবও থাকে, অনেক উপকারিতাও থাকে, অনেক অপকারিতাও লক্ষ্য করা যায়। তাহলে সুপ্রভাব কোনগুলি? নাব্যতা বৃদ্ধি করে, নৌ চলাচলে সুবিধা হয়, বিদ্যুৎ উৎপাদন হয়, মৎস্য শিকারের সুবিধা, বরফমুক্ত বন্দরের অবস্থান, এগুলি হচ্ছে আমার ভালো দিক। কুপ্রভাব কোনগুলি? জলের লবণতাকে বাড়িয়ে দেয়, সম্পত্তি ও মানুষের ক্ষতি করে, নৌ চলাচলে ব্যাঘাত করে, অগভীর নদীখাত সৃষ্টি করে। এগুলি অসুবিধা, কুপ্রভাব, খারাপ দিক যা বলতে পারো। এরপর দেখে নিই বিভিন্ন প্রকার নিয়ত বায়ুর উৎপত্তি ও ব্যাখ্যা। আমরা জানি যে এখানে নিয়ত বায়ু কাকে বলবো? যে বায়ু নিয়মিতভাবে নির্দিষ্ট পথে প্রবাহিত হয়, নিয়মিতভাবে নির্দিষ্ট পথে প্রবাহিত হবে। উচ্চচাপগুলি থেকে উচ্চচাপ বায়ুগুলি কোন দিকে যাবে? নিম্নচাপের দিকে যাবে, তাকে বলা হবে নিয়ত বায়ু। তিন ভাগে একে ভাগ করব, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। ঠিক কোরিওলিস বল এবং ফেরেলের সূত্রের সাপেক্ষে প্রত্যেকটা বায়ু কি হচ্ছে, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে নাম ধারণ করছে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে নাম ধারণ করছে, কোরিওলিস বল এবং ফেরেলের সূত্র অনুযায়ী। আয়ন বায়ু দুটি ভাগে বিভক্ত, উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। পশ্চিমা বায়ু দুই ভাগে বিভক্ত, উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। মেরু বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব মেরু বায়ু, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব মেরু বায়ু নামে পরিচিত। এটা সুন্দরভাবে আলোচনা করা আছে, সাথে চিত্রও দেওয়া আছে কোন বায়ু কোন দিকে প্রবাহিত হচ্ছে এবং উচ্চচাপ অঞ্চল থেকে সর্বদা নিম্নচাপের দিকে প্রবাহিত হচ্ছে। একটা কথা বলে রাখি বারবার, এই অ্যারো চিহ্নগুলোকে কখনোই উল্টো পাল্টা করবে না, এতে কিন্তু নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা। এরপর হচ্ছে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি। পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি অবস্থান হচ্ছে নাঙ্গা পর্বত থেকে কালী নদী। একে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে, কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয়, হুমায়ুন হিমালয়। কাশ্মীর হিমালয় যদি দেখি, সরি, অবস্থান জম্মু কাশ্মীর ও লাদাখের 3.5 লক্ষ বর্গ কিমি এলাকায় বিস্তৃত। এখানে বিভিন্ন পর্বত রয়েছে, যেখানে আছে জম্মু ও পুঞ্চ পাহাড়, পীরপঞ্জাল, জাস্কার, লাদাখ, কারাকোরাম। মালভূমি আছে লাদাখ মালভূমি, শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন, গ্রাসের বুম, নাঙ্গা, হিমবাহ আছে সিয়াচেন, বল্টারো, বিয়াফো প্রভৃতি। গিরিপথ আছে বানিহাল, জজিলা, বুর্জিলা প্রভৃতি। উপত্যকা পীরপঞ্জাল ও হিমাদ্রির মাঝে রয়েছে কাশ্মীর উপত্যকা। বিভিন্ন হ্রদের অবস্থান রয়েছে ডাল, উলার, প্যাংগং। উষ্ণ প্রস্রবণ রয়েছে ভেরনাগ। পশ্চিম হিমালয়ে সেই একইভাবে অবস্থান, বিভিন্ন পর্বত, উপত্যকা, গিরিপথ প্রভৃতি সম্পর্কে আলোচনা করা রয়েছে। আবার দেখো হুমায়ুন হিমালয়ের অবস্থান বৈশিষ্ট্য, যেখানে থাকবে উচ্চতা, পর্বত, বিভিন্ন শৃঙ্গের অবস্থান, হ্রদের অবস্থান রয়েছে, হিমবাহ, উপত্যকা, গিরিপথ প্রভৃতি বিষয় সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করা রয়েছে। এরপর দেখো কার্পাস চাষের অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো। তাহলে কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ মানে এখানে আমার প্রাকৃতিক কারণ এবং অর্থনৈতিক কারণ দুটোই দিতে হবে। সরি, প্রাকৃতিক কারণ জলবায়ু, উষ্ণতা, বৃষ্টিপাত, সামুদ্রিক বাতাস, মৃত্তিকা, ভূমির প্রকৃতি,
প্রভৃতি। অর্থনৈতিকে দেখো শ্রমিক, সার, কীটনাশক প্রয়োগ, অন্যান্যর মধ্যে রয়েছে কীটনাশক, উচ্চ ফলনশীল বীজ, আধুনিক যন্ত্রপাতির প্রয়োগ, জলসেচ ব্যবস্থা প্রভৃতি রয়েছে। এগুলি হচ্ছে গেল আমার কার্পাস চাষের অনুকূল পরিবেশ। এরপর ভারতের মোটর গাড়ি নির্মাণের যে বা মোটর গাড়ি যে শিল্পের তার ক্রমোন্নতির কারণ ব্যাখ্যা করো। বিভিন্ন কারণ হচ্ছে কাঁচামালের সহজলভ্যতা, বিভিন্ন জায়গা থেকে কাঁচামালের যোগান পাওয়া সম্ভব হয়, প্রযুক্তিগত সহযোগিতা, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, পরিবহন ব্যবস্থার উন্নতি, মূলধন বিনিয়োগ, বিদেশি শিল্পের বিনিয়োগ প্রভৃতি কারণগুলির জন্য শিল্পের উন্নতি ঘটা সম্ভব হয়। এগুলো তৈরি করে নিও। পরেরটা দেখো, ভারতের প্রধান 3 প্রকার উদ্ভিদের বর্ণনা করো। নিশ্চয় এটা আমার স্বাভাবিক উদ্ভিদ। তাহলে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? মানুষের হস্তক্ষেপ ছাড়াই বা মানুষের পরিচর্যা ছাড়াই যে সকল উদ্ভিদ প্রাকৃতিক পরিবেশে আপনা আপনি ছোট থেকে বড় বৃক্ষ জাতীয় উদ্ভিদে পরিণত হয় তাকে বলা হয় স্বাভাবিক উদ্ভিদ। এখানে দেখো আমরা যে ভাগ করেছি ক্রান্তীয় চিরহরিৎ সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছি। তার অবস্থান পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তারপরে হিমালয়ের পাদদেশ প্রভৃতি অঞ্চলে দেখতে পাওয়া যায়। বিহার, ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখতে পাওয়া যায়। তার কিছু বৈশিষ্ট্য এখানে তুলে ধরেছি। এরপর হচ্ছে পার্বত্য উদ্ভিদ, তার অবস্থান বৈশিষ্ট্য আলোচনা করা রয়েছে। পার্বত্য উদ্ভিদের যে শ্রেণীবিভাগ এখানে দেখো চিরহরিৎ অরণ্য, পাইন অরণ্য, মিশ্র অরণ্য, সরলবর্গীয় অরণ্য, আলপীয় অরণ্য, চিরতুষারাবৃত অঞ্চল। এখানে তোমাদের কি হয় যে রডোডেনড্রন নামে একটা উদ্ভিদ দেখতে পাচ্ছ। এই রডোডেনড্রন উদ্ভিদ হচ্ছে আলপীয় উদ্ভিদ। তোমাদের পরীক্ষায় আছে একটি আলপীয় উদ্ভিদের উদাহরণ দাও, তখন কিন্তু তোমাকে লিখতে হবে রডোডেনড্রন। বা রডোডেনড্রন কি জাতীয় উদ্ভিদ? আলপীয় উদ্ভিদ লিখতে পারবে। এরপরে আরেকটা সম্পর্কে আলোচনা করেছি, ম্যানগ্রোভ উদ্ভিদ। এটারও অবস্থান ও বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া রয়েছে। তোমরা সবাই বিভিন্ন ম্যানগ্রোভ উদ্ভিদের নাম জানো, সুন্দরী, গরান, কেওড়া, গেওয়া প্রভৃতি। এরপর আমাদের লাস্ট যেটা রয়েছে ম্যাপ পয়েন্টিং রয়েছে, এখানে 10টা থাকে তোমরা সবাই জানো। সেই 10টা এখন আমরা চিহ্নিত করব। দেখো আমরা 10টা ম্যাপ পয়েন্টিং করব এখন। প্রথমেই ছিল আমাদের মেঘালয় মালভূমি। আমাদের মেঘালয় মালভূমি হচ্ছে আমাদের এই জায়গাটায় রয়েছে আমাদের মেঘালয় মালভূমি। এই জায়গাটায় আমার মেঘালয় মালভূমির অবস্থান। 6.1 রয়েছিল আমার মেঘালয় মালভূমি, এটা আমার মেঘালয় মালভূমি। 6.2 যেটা আমাকে দেখাতে বলেছিল কাবেরী নদী, এই জায়গায় আমার কাবেরী নদীর অবস্থান। 6.3 বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, আমরা জানি করমণ্ডল উপকূল। তাহলে এই জায়গাটা হচ্ছে আমার 6.3।
3. 6.4 ভারতের সরলবর্গীয় উদ্ভিদ অঞ্চল, এটা হচ্ছে ভারতের সরলবর্গীয় উদ্ভিদ অঞ্চল। 6.5 ভারতের ইক্ষু রাজ্য, এই জায়গাটাকে আমি চিহ্নিত করেছি, ভারতের ইক্ষু রাজ্য। 6.6 ভারতের ম্যানচেস্টার, সবাই জানো কি হবে বলো তো? ভারতের ম্যানচেস্টার হচ্ছে আহমেদাবাদ। 6.7 6.7 রয়েছে কাশ্মীর উপত্যকা। 6.8 মারমাগাঁও। 6.9 সেখানে আমাদের চিহ্নিত করতে দিয়েছিল গৌহাটি। লাস্ট যেটা, সেটা হচ্ছে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর, এটি হচ্ছে আমার লাস্ট ম্যাপ পয়েন্টিং। তাহলে পুরো 5 নম্বর যে সেট, সেটা আমরা সম্পূর্ণ আলোচনা করে নিলাম। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।